সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক হতে যাচ্ছে সেই বিষয়েই আলোচনা। আপনারা অনেকেই হয়তো জেনেছেন বা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন, কিংবা সংশ্লিষ্ট অনেকেই থাকতে পারেন যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে সম্পৃক্ত। স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন ২০২৩ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি প্রথম নয়, এই স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের খসড়া আগে আরও ৩ বার প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেটি প্রপারলি বাস্তবায়ন করা যায়নি, আইনে পরিণত হয়নি। বারবার আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু আইনে রূপান্তর হয়নি। Definitely it is a crying need. Medical health and medical health service is a big field for 18 crore people. এই 18 crore পিপলের জন্য যে ডক্টর আছে, যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে প্রাইভেট এবং পাবলিক হসপিটালস আছে, যে পেশেন্টস আছে, ইট ইজ ভেরি হিউজ মার্কেট অ্যাজ ওয়েল। তো এখানে যদি স্ট্রিমলাইন করা যায়, প্রপার সিস্টেম বিল্ড আপ করা যায়, প্রপারলি জিনিসটাকে স্ট্রিমলাইন করা যায়, তাহলে অবশ্যই সময়ের ব্যবধানে এখানে একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে এবং ডেভেলপমেন্ট হতে পারে। এখন যে আইনটি আছে, সেই আইনটি কি আছে? এখন যে আইনের মাধ্যমে আমরা দেখছি বাংলাদেশে যে প্রচলিত আইন, সেটি হলো এই প্রচলিত আইনের যে নতুন করে ভাবতে হচ্ছে কেন? নতুন করে ভাবতে হচ্ছে এর পিছনে একমাত্র কারণ, বর্তমানের যে আইনটি আছে, এই আইনটি ১৯৮২ সালের আইন, অর্ডিন্যান্স 1982। এই ৮২ সালের আইনটিতে যে ডেফিনেশনগুলো দেয়া আছে, যে সিচুয়েশনের কথা বর্ণনা করা আছে, তার অনেক কিছুই আসলে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্ধন হয়ে গেছে, সংযোজন হয়ে গেছে, বিয়োজন হয়ে গেছে, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ল্ড ডেভেলপ করে গেছে। সাথে সাথে আমাদের এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক ভালোভাবে ডেভেলপ করেনি। যে কথাটা সবচাইতে বেশি এখানে ইম্পর্টেন্ট, ডক্টরস ওয়ান্ট দেয়ার প্রোটেকশন। আমরা দেখেছি ডক্টরদের কিংবা হসপিটালকে ভ্যান্ডালাইজ করতে দেখেছি, ভেঙে ফেলতে দেখেছি, ডক্টরদেরকে মারতে দেখেছি, ভুল চিকিৎসার কারণে ডক্টরদের উপর অনেক ফিজিক্যাল টর্চার হয়েছে দেখেছি, মার্ডার কেস হয়েছে সেটাও দেখেছি, অ্যারেস্ট করা হয়েছে সেটাও আমরা দেখছি। অন দ্য আদার হ্যান্ড, এটাও দেখছি আমরা রোগীদের ক্ষেত্রে অনেক নেগলিজেন্স হচ্ছে, এমনকি পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হচ্ছে, অ্যানেস্থেশিয়া দিতে গিয়ে মারা যাচ্ছেন, ভুল চিকিৎসা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, বিগত কয়েক বছরে প্রায় ১০০টি রিপোর্ট এসেছে বাংলাদেশের প্রধানতম দৈনিকগুলোতে। সেগুলোরই বা কীভাবে রিড্রেস হচ্ছে, তাও আমাদের দেশে প্রপার স্ট্রিমলাইনিং নাই। ফলে দেয়ার আর টু ফোল্ড প্রবলেমস উই আর ফেসিং টুডে। ওয়ান ইজ দ্য ডক্টর সিকিউরিটি। ডক্টরকে যদি সিকিউর করা না যায়, তাহলে তো সন্দেহ শুভাকাঙ্ক্ষার মধ্যে তো চিকিৎসা দেওয়া যাবে না। আপনি তো জোর করে একজনকে দিয়ে অপারেশন করাতে পারবেন না। এটা একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, এটা উইলিংনেস না লাগে, সেফটি সিকিউরিটি লাগে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, রোগীদের প্রতি যদি কোনো অবহেলা হয়ে থাকে, কোনো নেগলিজেন্স হয়ে থাকে, তারও প্রপার রিড্রেস প্রয়োজন। প্রথমে আমি ডক্টরদের ইস্যুটা আলোচনা করতে চাই। ডক্টরদের লাইসেন্স দিয়ে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এমবিবিএস পাশ করার পরে দ্য লাইসেন্স ইজ বিং ইস্যুড বাই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যেটা লেটেস্ট আইন হয়েছে ২০১০ সালে। এই আইনের অধীনেই তাদেরকে লাইসেন্স দেওয়া হয় ইন্টার্নির পর। তাদের এক ধরনের রেগুলেশন সেখানে আছে, তারা কোনো মিসকন্ডাক্ট করলে সেখানে তারা দরখাস্ত দেওয়া যায় এবং ইনকোয়ারির একটা ব্যবস্থা আছে। যদিও এই অ্যাডমিনিস্ট্রেশনটা ইজ ভেরি স্লো, নন ফাংশনাল, ডিসফাংশনাল। কারণ আমরা একটা চিঠি লিখেছিলাম তথ্য অধিকার আইনে, আমরা দেখেছি শত শত কমপ্লেন জমা পড়েছে, কিন্তু ডিসপোজালের রেট ইজ ভেরি ভেরি পোর। তারা একটি মেডিকেল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট, প্রফেশনাল এটিকেট এবং কন্ডাক্ট নামে বিএমডিসি আইনের অধীনে একটি কন্ডাক্ট ফর্মুলেট করেছে। ওই কন্ডাক্টে তারা বিস্তারিত লেখার চেষ্টা করেছেন প্রোটোকল,
কিভাবে মেনটেন করতে হবে, ডক্টরদের রাইট কী, পেশেন্টসদের রাইটস কী, এগুলো ফলো করার জন্য। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের দেশে বিএমডিসি আপাতত আছে, তারা দেখভাল করার চেষ্টা করে, যদিও এটা ডিসপোজাল ইজ ভেরি পোর। অন দ্য আদার হ্যান্ড, পেশেন্টসদেরকে, মেডিকেল সেবাকে আমাদের দেশের ভোক্তা অধিকার আইন যেটি হয়েছে, সেই ভোক্তা অধিকার আইন 2009, এই 9-এর সংজ্ঞার মধ্যে এটি অ্যাড করে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মেডিকেল সার্ভিস, যেখানে 22 উপধারায় স্পষ্ট করা হচ্ছে, সংজ্ঞায়িত করা, যে 2 নম্বর সেকশনের 22 নম্বর উপধারায় স্পষ্ট করে বলছে যে এই ভোক্তা অধিকার আইনের অধীনে যে কটা সেবা পড়বে তার মধ্যে কি হবে, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নির্মাণ, আবাসিক হোটেল ও রেস্তোরাঁ এবং স্বাস্থ্যসেবা। এই আইনের অধীনে স্বাস্থ্যসেবাকে ফেলা হয়েছে এবং সেটার পিছন দিক থেকে এই আইনের শেষের দিকে 66 নম্বর সেকশনে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কি সিভিল রিমেডি থাকতে পারে, কম্পেনসেশনের কি রিমেডি থাকতে পারে, এটি পেশেন্টসদের জন্য প্রযোজ্য। তাহলে দুটো স্ট্রিম দেখতে পাচ্ছি, একটা ফর ডক্টরস অ্যান্ড অ্যানাদার ফর পেশেন্টস। ডক্টরদের প্রোটেকশন, ডক্টররা কি চান, ভ্যান্ডালাইজ করা না হয়, তাদেরকে ডিস্টার্ব করা না হয়, হসপিটাল ভাঙা না হয়, অপারেশন থিয়েটার আক্রমণ করা না হয়, আইসিইউতে ক্ষুব্ধ হয়ে রোগীরা এটা না করুক, এটি চান। এবং সেটার জন্য বর্তমানে বাংলাদেশের যে প্রস্তাবিত যে আইন, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন 2023, সেটার জন্য একটি বিধান এখানে রাখা হয়েছে এবং সেইটাতে সেকশন 25-এ বলে দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির প্রতি হুমকি প্রদান, ভীতি প্রদর্শন, দায়িত্ব পালনের বাধা দান, আঘাত করা সহ যে কোনো ধরনের অনিষ্ট সাধন বা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কোনো সম্পত্তির ক্ষতি সাধন, বিনষ্ট ও ধ্বংস, এটি অপরাধ হবে। সেই অপরাধ যদি কেউ করে তাহলে 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা 1 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। দিস ইজ সাম সর্ট অফ প্রোটেকশন টু দি হসপিটালস, স্বাস্থ্যসেবা প্রদানকারী যারা আছে, নট অনলি টু দি ডক্টর, ইনক্লুডিং নার্সেস অ্যান্ড আদার ডিপ্লোমা হোল্ডার্স। অ্যাট দ্য সেম টাইম, এবং এই প্রোটেকশনও দেওয়া হচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, ক্রিমিনাল অভিযোগ হয়, তাহলে সেটি আমলে নেওয়ার আগে কি পদ্ধতি অবলম্বন করতে হবে, ধারা 23-এ বলা হচ্ছে। এই আইনের বিধান লঙ্ঘনজনিত অপরাধসমূহ তদন্ত বিচার কার্য প্রচলিত আইনের আওতায় পরিচালিত হবে। তবে শর্ত থাকে যে চিকিৎসা প্রদান সংক্রান্ত অভিযোগ আদালতে আনিত হইলে উক্ত আদালত সংশ্লিষ্ট বিষয়ের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ন্যূনতম 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে কোনো অভিযোগ আমলে গ্রহণ করিবেন। অভিযোগ আমলে গ্রহণ করার জন্য এক্সপার্টস একটা ওপিনিয়নকে এখানে সেফগার্ড হিসেবে দেওয়া হচ্ছে ফর ডক্টরস। ভ্যান্ডালাইজেশনের এগেইনস্টে অপরাধ ডিক্লেয়ার করা হচ্ছে, আর এটিকে ডিক্লেয়ার করা হচ্ছে ইজ এ সেফগার্ড টু টেক প্রোটেকশন। Medical negligence is very supernatural, very super micro in a very superlative services of this whole world, medical services. সেখানে মেডিকেল নেগলিজেন্স পার্টিকুলার কোনো ইস্যুতে হয়েছে কি হয় নাই, to understand that aspect is really very difficult because someone needs to know their protocol, someone needs to know treatment protocol, someone needs to know the exact mechanism and doses of medicines. Only then he can identify the level of the negligence committed by a particular doctor or the hospital as well. কিন্তু এই আইনে রোগীদের কি হবে, কি ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে যদি এরকম ভুল নেগলিজেন্স হয়, এই মর্মে বিধান রাখা হয়নি। এটি একটি লফুলস এই আইনের আরেকটি বড় লফুলস, এখানে কোনো আরবিট্রেশনের বিধান রাখা হয়নি, আলাপ আলোচনা করে সমাধান করার কোনো মেকানিজম রাখা হয়নি। কিন্তু দেখেন, আমরা বিদেশে দেখেছি, সারা দুনিয়াতে আছে, ডক্টরদের পার্সোনাল লয়ার থাকে। একজন ডক্টর যদি অপরাধ করে থাকেন, তিনি যদি নেগলিজেন্ট ডেথ করে থাকেন, তাহলে বাংলাদেশের যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হতে পারে। এটি আইনসম্মত, এটি বেআইনি কিছু নয়, বাকিটা আদালত প্রমাণ করবে। কিন্তু অ্যাট দ্য আদার হ্যান্ড,
যদি কোনো নেগলিজেন্স করে থাকেন, কোনো হসপিটাল নেগলিজেন্স করে থাকে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেগলিজেন্স করে থাকে, কোনো ডক্টর পার্সোনালি নেগলিজেন্স করে থাকে, দেন দেয়ার ইজ এ সিস্টেম অল ওয়াইড টু পে কম্পেনসেশনস। মানুষের জীবন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তো আর অবহেলাজনিত কারণে নষ্ট হয়ে গেলে এটি তো পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে যতটুকু হিউম্যানলি পসিবল এতটুকু কাভার করার চেষ্টা করা হয়। এতে লসগুলো কাউন্ট করা হয়, তার সময়, তার লস, তার এডুকেশন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এভরিথিং হিসাব করে একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ায় একটি সিস্টেম বিল্ড আপ করা হয়। এই সিস্টেমটি আমাদের দেশে অনুপস্থিত। এটি থাকলে রোগীদের জন্য দেয়ার কুড হ্যাভ বিন এ বেটার প্রোটেকশন, এবং আরবিট্রেশনের মাধ্যমে যদি এগুলোকে সমাধান করা যায়, সব কিছুই কোর্টে যেতে হবে, কোর্টের উপর রাখতে হবে। বাংলাদেশের কোর্ট প্রসেস এখনো ভেরি স্লো, এবং যিনি বিচার চাইবেন তারও জন্য ডিফিকাল্ট, যিনি বিচার প্রার্থীর বিরুদ্ধে বিবাদী হবেন তার জন্য ভেরি ডিফিকাল্ট। ফর আরবিট্রেশন এন্ড মেডিয়েশন কুড হ্যাভ বিন এ ভেরি গুড অল্টারনেটিভ অপশনস। এক্ষেত্রে আমি মনে করি বর্তমান আইনে এই বিধানগুলো অ্যাড করা প্রয়োজন। ১ নম্বর অ্যাড করা প্রয়োজন আরবিট্রেশনের বিধান। ২ নম্বর অ্যাড করা প্রয়োজন রোগীদের জন্য কি ধরনের কম্পেনসেশন তারা পাবে, এবং সেই কম্পেনসেশন পাওয়ার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করতে পারে। কারণ আমরা দেখেছি ভোক্তা অধিকার আইনে বলা আছে ৫ গুণ পর্যন্ত পেতে পারে। কিন্তু এই আইনে আবার বলা আছে যে ভোক্তা অধিকার আইনে যাহা কিছুই থাকুক না কেন, কিংবা নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন এনি আদার লজ অফ বাংলাদেশ, যাই থাকুক না কেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রাধান্য পাবে। তাহলে তো ভোক্তা অধিকার আইন প্রাধান্য পাবে না। যদি প্রাধান্য না পেয়ে থাকে তাহলে পেশেন্টদের কি প্রোটেকশন থাকবে? এই প্রোটেকশনটুকুই এই আইনে ইনক্লুড করা উচিত। তারা যে কম্পেনসেশন পেতে পারে এটিও ইনক্লুড করা উচিত, এবং এই ধরনের নেগলিজেন্স হলে ডক্টরদের যেমন প্রোটেকশন দরকার, অবশ্যই পেশেন্টসদেরও প্রোটেকশন দরকার। আর বিএমডিসি ইজ অ্যাজ অফ টুডে, বিএমডিসি কাউকে এই ক্ষমতা নাই কম্পেনসেশন দেওয়ার। বিএমডিসি যেটি করতে পারে, কোনো যদি অভিযোগ আছে, মিসকন্ডাক্ট প্রমাণিত হয়, তাহলে ডক্টরের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে রেজিস্টার থেকে নাম বাদ দিতে পারে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারে, পুনরায় তিনি আবার রেজিস্টার হতে পারেন। দিস ইজ হোয়াট ইজ দি লেভেল অফ the protection given by the BMDC Act. So BMDC law is not the appropriate law to address the issues of patients for compensation. So we need a balance. We need a good relationship, trustworthy relationship, fiduciary relationship between doctors and patients. Doctors should not think the patients are their enemies. Patients should not think that the doctors are their enemies. We need coherence. We need mutual understanding in order to develop our medical science, our medical services. এবং এটা হতে পারে ensuring both parties protection, not a particular one. একটি গ্রুপকে আগিয়ে দিলাম, আরেকটি গ্রুপকে পিছিয়ে দিলাম, that would not be the solution. Solution is to maintain check and balance of both the parties between doctors and the patients. আশা করি সবাই এই অবজেক্টিভটাকে খেয়াল করবেন। সাবজেক্টিভ ওয়েতে বিবেচনা করে কোনো সিস্টেম বিল্ড আপ হয় না। এই কথা বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।